ভাবুন, সরকারি চাকরি বা রাজকীয় পদের অফার যদি আসে আর তার একমাত্র শর্ত হয় নিজের পুরুষত্ব বিসর্জন দেওয়া, মানে সোজা কথায় পুরোপুরি খোঁজা হয়ে যাওয়া। বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে কোনো হরর মুভির স্ক্রিপ্ট শোনাচ্ছি। মোটেও না। এটা ইতিহাসের এক হাড়হিম করা নির্মম সত্যি। একসময় রাজপ্রাসাদে, বিশেষ করে হেরেমের অলিন্দে ঢোকার টিকিটই ছিল নিজের শরীর থেকে পুরুষত্বের চিহ্ন চিরতরে মুছে ফেলা। মুঘল আর অটোমান সাম্রাজ্যের সেই জৌলুসের আড়ালে চাপা পড়ে আছে হাজারো তরুণের আর্তনাদ। রাজাদের লজিকটা ছিল অদ্ভুত কিন্তু নিষ্ঠুর। তারা ভাবতেন একজন সাধারণ মানুষের আনুগত্য ভাগ হয়ে যায় স্ত্রী সন্তানের মায়ায়, কিন্তু যাদের সংসার নেই, সন্তান হবার ক্ষমতা নেই, কোনো পিছুটান নেই, তারাই হবে সিংহাসনের আসল বিশ্বস্ত পাহারাদার। এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে একজন মানুষকে যে নরক যন্ত্রণা সহ্য করতে হতো তা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ইতিহাসে এই প্রসেসটার নাম ক্যাস্ট্রেশন বা লিঙ্গচ্ছেদ। কাজটা রাজপ্রাসাদে হতো না, সারা হতো শহরের বাইরের নির্জন মঠ বা আস্তানায়। পদ্ধতি ছিল মূলত তিনটি, আর সবকটি ছিল মৃত্যুর পরোয়ানা। ১. সান্দলি, সবচেয়ে ডেঞ্জারাস আর দানি ক্যাটাগরি। এখানে কোনো মায়া দয়া নেই। এক কোপে ধারালো খুর দিয়ে লিঙ্গ ও অন্ডকোষ দুটোই শরীর থেকে আলাদা করে ফেলা হতো। প্রচুর রক্তক্ষরণ আর মৃত্যু ঝুঁকি ছিল এতে সবচেয়ে বেশি। ২. আংশিক ছেদন, যেখানে কেবল অন্ডকোষ কেটে ফেলা হতো, যাতে প্রজনন ক্ষমতা নষ্ট হয় কিন্তু শরীর পুরোপুরি বিকৃত না হয়। ৩. পিষে ফেলা। ছোট বাচ্চাদের জন্য এই পদ্ধতি ছিল এক বিভীষিকা। গরম ভাপে অন্ডকোষ নরম করে ধীরে ধীরে চাপ দিয়ে পিষে ফেলা হতো। রক্তপাতহীন এই পদ্ধতিতে শরীরের কোনো কাটাছেঁড়া হতো না ঠিকই, কিন্তু দীর্ঘস্থায়ী অসহ্য ব্যথার চোটে প্রাণ বেরিয়ে যাওয়ার দশা হতো। ভাবছেন কেটে ফেললো আর সব শেষ? আরে না, আসল বেঁচে থাকার যুদ্ধ তো শুরু হতো এরপর। ফিনকি দিয়ে বেরোনো রক্ত বন্ধ করতে দগদগে কাঁচা ক্ষতে ঢেলে দেওয়া হতো ফুটন্ত তেল বা ভেষজ প্রলেপ। ভাবা যায় সেই মুহূর্তের যন্ত্রণা? এরপর সেই আধমরা শরীরটাকে নড়াচড়া আটকাতে আর রক্ত শুষে নিতে কোমর পর্যন্ত তপ্ত বালির নিচে কয়েকদিন পুঁতে রাখা হতো। রোদ, তৃষ্ণা আর ব্যথায় তারা কাতরাত, কিন্তু নড়ার উপায় ছিল না। তবে সবচেয়ে বড় ভয় ছিল প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যাওয়া। চামড়া জোড়া লেগে যাতে রাস্তা বন্ধ না হয় এবং ইনফেকশন না ছড়ায়, তাই ক্ষতস্থানে ঢুকিয়ে রাখা হতো পাখির পালক বা ছোট টিনের নল। ঐতিহাসিকদের মতে এই শারীরিক ও মানসিক বিভীষিকায় প্রতি ১০ জনের মধ্যে মাত্র ১ জন বা ২ জন কোনো মতে বেঁচে ফিরত। বাকিরা হারিয়ে যেত ইতিহাসের অতল গহ্বরে। যারা এই মৃত্যুকূপ থেকে ফিরে আসত তারা আর সাধারণ পুরুষ থাকত না, আবার নারীও হতো না। শরীর থেকে টেস্টোস্টেরন হরমোন বিদায় নিত। ফলে তাদের মুখে দাড়ি গজাত না, গলার স্বর হয়ে যেত মেয়েদের মতো চিকন, আর হাত পা হতো অস্বাভাবিক লম্বা ও মেদবহুল। তারা সমাজের মূল স্রোত থেকে ছিটকে পড়ত এক অদ্ভুত একাকিত্বে। তবে ইতিহাসের পরিহাস দেখুন, এই শারীরিক অক্ষমতাই একদিন তাদের নিয়ে যেত ক্ষমতার এমন এক চূড়ায় যেখানে খোদ সম্রাটরাও তাদের কথায় উঠবোস করতেন। সমাজ যাদের অসম্পূর্ণ ভাবত তারাই হয়ে উঠত সাম্রাজ্যের ছায়া শাসক। কিভাবে একজন সাধারণ দাস, যার জীবন শুরু হয়েছিল রক্ত আর বেদনার মধ্য দিয়ে, তিনি হয়ে উঠলেন দোর্দণ্ড প্রতাপশালী সেনাপতি বা উজির? সেই অবিশ্বাস্য গল্পই জানব সামনে। এখন প্রশ্ন হল, এই হাজার হাজার খোঁজা আসত কোত্থেকে? এরা কি আকাশ থেকে পড়ত? একদমই না। এর পেছনে ছিল এক বিশাল আন্তর্জাতিক দাস ব্যবসার নেটওয়ার্ক, যার জাল ছড়িয়েছিল আফ্রিকা থেকে আমাদের এই বাংলা পর্যন্ত। শুরুটা হতো সুদূর আফ্রিকায়। নীল নদের তীর, ইথিওপিয়া বা সুদানের গ্রামগুলো থেকে ছোট ছোট কৃষ্ণাঙ্গ শিশুদের ধরে আনা হতো। অটোমান সুলতানদের একটা অদ্ভুত কুসংস্কার ছিল। তারা বিশ্বাস করতেন হেরেমের নারীদের পাহারায় যদি এমন কাউকে রাখা যায় যারা দেখতে তথাকথিত কুৎসিত তাদের বর্ণবাদী দৃষ্টিতে, তাহলে নারীদের মন তাদের প্রতি কখনোই দুর্বল হবে না। এই আগলি গার্ড থিওরি থেকেই শুরু হয় কালো খোজাদের বা ব্ল্যাক ইউনাকদের রমরমা ব্যবসা। মিশরীয় মঠগুলোতে তাদের নির্মমভাবে কেটে ছেটে জাহাজে করে চালান করে দেওয়া হতো ইস্তাম্বুলের বাজারে। কিন্তু শুধু আফ্রিকা নয়, আমাদের বাংলা, বিশেষ করে সিলেট আর ঘোড়াঘাট অঞ্চল ছিল খোজাদের যোগানের এক বড় উৎস। শুনতে খারাপ লাগলেও মুঘল ইতিহাসের দলিলে এর প্রমাণ মেলে। তখন দারিদ্র্য ছিল প্রকট। অভাবের তাড়নায় বাবা মায়েরা তাদের আদরের সন্তানকে তুলে দিতেন দাস ব্যবসায়ীদের হাতে। কখনো কখনো একটু বেশি দাম পাওয়ার আশায় বা পরিবারের ঋণ শোধ করতে নিজেরাই সন্তানের লিঙ্গচ্ছেদ করিয়ে বিক্রি করে দিতেন। ভাবুন তো, পেটের ক্ষুধা মেটাতে নিজের সন্তানের শরীর কেটে ফেলার মতো নিষ্ঠুরতা।
সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনীতে এই প্রথাকে ঘৃণ্য বলেছিলেন এবং কড়া আইন করে এটা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু লাভের গুড় তো পিঁপড়েই খায়। গোপনে এই ব্যবসা ঠিকই চলতে থাকে, কারণ রাজপ্রাসাদে খোজাদের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। এখন প্রশ্ন করবেন, রাজারা কেন এদের ওপরই এত ভরসা করতেন? উত্তরটা লুকিয়ে আছে রাজাদের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায়। একজন সাধারণ সেনাপতির বা মন্ত্রীর সংসার আছে, সন্তান আছে, সে সবসময় চাইবে তার নিজের ছেলের জন্য ক্ষমতা বা সম্পদ জমাতে। সুযোগ পেলে সে রাজার ছেলের বদলে নিজের ছেলেকে সিংহাসনে বসাতেও দ্বিধা করবে না। কিন্তু একজন খোজা, তার তো কিছুই নেই, না স্ত্রী, না সন্তান, না কোনো উত্তরাধিকারী। তার মৃত্যুর পর তার সব সম্পদ তো রাজারই হবে। খোজার কাছে রাজাই তার পরিবার, রাজাই তার ঈশ্বর। এই পিছুটানহীন মানুষগুলো তাই হয়ে উঠতেন রাজার সবচেয়ে নিরাপদ বাজি। কিন্তু রাজারা তখনও বুঝতে পারেননি তারা যাদের পাহারাদার হিসেবে এনেছেন তারা শুধু দরজায় দাঁড়িয়ে থাকবে না, তারা ধীরে ধীরে ঢুকে পড়বে রাজার শোবার ঘরে, রাজার কানে, আর শেষমেশ রাজার মগজে। এরা আর কেবল রক্ষী থাকল না, হয়ে উঠল রাজাদের অপরিহার্য ছায়াসঙ্গী। আর সেখান থেকেই শুরু হল ক্ষমতার এক নতুন খেলা। আসুন এবার আমরা ঢুকি রাজপ্রাসাদের সেই নিষিদ্ধ অংশে, যেখানে সূর্যের আলো অনুমতি নিয়ে ঢোকে, হেরেম। এখানেই শুরু হয় খোজাদের আসল গেম অফ থ্রোনস। অটোমান সাম্রাজ্যের দিকে তাকান, সেখানে খোজাদের সর্দারকে বলা হতো কিজলার আগা। কাগজে কলমে তার পদ ছিল গ্র্যান্ড উজিরের নিচে, কিন্তু বাস্তবে গ্র্যান্ড উজির দিশ চালাতেন আর কিজলার আগা চালাতেন স্বয়ং সুলতানকে। তার ক্ষমতাটা ছিল সাইকোলজিক্যাল। সুলতান দিনের অনেকটা সময় হেরেমের ভেতরে কাটাতেন, আর সেখানে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। এই একাকী সময়ে সুলতানের একমাত্র সঙ্গী, পরামর্শদাতা এবং বন্ধু ছিলেন এই কিজলার আগা। সুলতানের কানের কাছে ২৪ ঘণ্টা ফিসফিস করার ক্ষমতা যার আছে, তাকে কে আটকাবে? কোনো মন্ত্রী বা উজির যদি কিজলার আগার অপছন্দ হতো, ব্যাস সুলতানের কানে একটু বিষ ঢেলে দিলেই সেই মন্ত্রীর গর্দান হাওয়া। শুধু তাই নয়, কিজলার আগার হাতে ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আর্থিক চাবিকাঠি, হারামাইন ওয়াকফ। মক্কা আর মদিনার পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত বিশাল সম্পত্তি ও রাজস্ব তার নিয়ন্ত্রণে ছিল। ভাবুন একবার, ধর্মের নামে আসা অফুরন্ত টাকা আর সুলতানের অন্ধ বিশ্বাস, এই দুয়ে মিলে কিজলার আগা হয়ে উঠেছিলেন সাম্রাজ্যের ছায়া সম্রাট। এবার আসুন আমাদের মুঘল দরবারে। এখানে এদের বলা হতো খাজা সারা, আর এদের বসের পদবি ছিল নাজিরি মহল। মুঘল হেরেম তো শুধু মেয়েদের থাকার জায়গা ছিল না, ওটা ছিল একটা ছোটখাটো শহর। হেরেমের মধ্যেই বাজারঘাট থেকে শুরু করে সমস্ত সুবিধা থাকত, আর নাজির ছিলেন সেই শহরের একচ্ছত্র মেয়র, পুলিশ কমিশনার এবং জাজ। মুঘল সম্রাটরা তাদের নিজস্ব ছেলেদের চেয়েও এই খাজা সারাদের বেশি বিশ্বাস করতেন। কেন? কারণ হেরেমের ভেতরের খবর বাইরে আনার ক্ষমতা শুধু এদেরই ছিল। কোন বেগম কার সাথে প্রেম করছে, কোন শাহজাদা গোপনে বিদ্রোহের ছক কষছে, সব খবর সবার আগে পৌঁছত নাজিরের কানে। আর তথ্যের চেয়ে বড় অস্ত্র রাজনীতিতে আর কি হতে পারে? তারা ছিলেন সম্রাটের চোখ ও কান। এই স্পাই নেটওয়ার্ক ব্যবহার করে তারা অনেক সময় রানীদেরও ব্ল্যাকমেল করতেন। কিন্তু এদের আনুগত্য কি আসলেই সম্রাটের প্রতি ছিল, নাকি শুধুই ক্ষমতার প্রতি? এর সবচেয়ে নির্মম উদাহরণ হল সম্রাট শাহজাহানের শেষ জীবন। যে শাহজাহান তাজমহল বানিয়ে প্রেমের ইতিহাস গড়েছিলেন, তাকে যখন তার নিজের ছেলে ঔরঙ্গজেব আগ্রা দুর্গে বন্দী করলেন, তখন জেলারের দায়িত্ব কাকে দেওয়া হলো জানেন? ঔরঙ্গজেবের সবচেয়ে বিশ্বস্ত খোঁজা ইতিবার খানকে। ইতিবার খান একসময় শাহজাহানের নুন খেয়েছেন, কিন্তু ক্ষমতার পাল্লা বদলে তিনি বিন্দুমাত্র দয়া দেখাননি। বৃদ্ধ শাহজাহান যখন একটু ভালো খাবারের জন্য বা জানলা খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেন, ইতিবার খান মুখের ওপর না বলে দিতেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন খোজাদের কোনো ইমোশন নেই, তাদের কোনো পুরনো প্রভু নেই, যিনি বর্তমানে সিংহাসনে, আনুগত্য কেবল তার প্রতি। এই ঘটনা প্রমাণ করে খোজারা ছিলেন নিখুঁত পেশাদার, আবেগহীন, নির্মম এবং ক্ষমতার পূজারী। কিন্তু সবসময় কি তারা পর্দার আড়ালেই থাকতেন? না। ইতিহাস সাক্ষী এমনও সময় এসেছিল যখন এই দাসরাই তলোয়ার হাতে তুলে নিয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধা। এতক্ষণ তো শুনলেন পর্দার আড়ালের কলকাঠি নাড়ার গল্প। এবার শুনুন তাদের গল্প যারা পর্দা ছিঁড়ে সামনে এসেছিলেন এবং তলোয়ার হাতে কাঁপিয়ে দিয়েছিলেন পুরো ভারতবর্ষ। এদের মধ্যে সবার আগে যার নাম আসে তিনি হলেন মালিক কাফুর। ভাবুন তো, গুজরাটের এক দাস বাজারে দাঁড়িয়ে আছে এক সুশ্রী তরুণ।
তাকে কেনা হলো মাত্র 1000 দিনার দিয়ে। লোকে তাকে ডাকত হাজার দিনারি। কে জানত এই কেনা গোলামি একদিন হয়ে উঠবে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির মালিক নাইব বা উপশাসক? মালিক কাফুর শুধু দেখতে সুন্দর ছিলেন না, রণকৌশলে তিনি ছিলেন জিনিয়াস। সুলতান তাকে পাঠালেন দক্ষিণ ভারত জয় করতে। দেবগিরি থেকে ওয়ারাঙ্গাল, মাদুরাই, একটার পর একটা রাজ্য তিনি তাসের ঘরের মতো গুড়িয়ে দিলেন। সঙ্গে করে নিয়ে এলেন হাজার হাজার হাতি, ঘোড়া আর পাহাড় সমান সোনা। বলা হয় বিশ্বখ্যাত কোহিনূর হীরাও নাকি তিনিই প্রথম লুট করে দিল্লিতে এনেছিলেন। কিন্তু ক্ষমতার স্বাদ বড় ভয়ানক। আলাউদ্দিন খলজি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন এই বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠলেন মূর্তিমান আতঙ্ক। সুলতানের নিজের ছেলেদের চোখ উপড়ে অন্ধ করে দিলেন, রানীকে বন্দী করলেন। টানা ৩৫ দিন তিনি ছিলেন দিল্লির অঘোষিত সম্রাট। কিন্তু তার পতন হল বিজলির মতো। একদিন রাতে তার নিজের দেহরক্ষীরাই তার শয়নকক্ষে ঢুকে তার মাথা কেটে ফেলল। উত্থান যেমন উল্কার মতো, পতনও তেমনি বজ্রপাতের মতো। মালিক কাফুরের কয়েক শতাব্দী পর মুঘলদের পরন্ত বেলায় আমরা পাই আরেক ডনকে, নাম জাবেদ খান। তখন মুঘল সিংহাসন নড়বড়ে, সম্রাট আহম্মদ শাহ দুর্বল। এই সুযোগে রাজমাতা উধামবাই আর তার প্রধান খোঁজা জাবেদ খান মিলে চালু করলেন এক অদ্ভুত শাসন, যাকে লোকে বলতো পেটিকোট সরকার। জাবেদ খান ছিলেন হেরেমের সামান্য দারোগা, কিন্তু তার দাপট এতটাই বাড়ল যে তাকে দেওয়া হল নবাব বাহাদুর উপাধি, যা কোনো খোঁজার জন্য ছিল অকল্পনীয়। তিনি মন্ত্রীদের ডিঙিয়ে যুদ্ধের সিদ্ধান্ত নিতেন, ফাঁকা ফরমানে নিজের ইচ্ছে মতো আদেশ লিখতেন। কিন্তু অভিজাত বংশের উজিররা এটা মেনে নিতে পারেননি। তাদের গায়ে লাগত একজন খোঁজা তাদের হুকুম দেবে। শেষমেশ এক ভোজ সভায় নিমন্ত্রণ করে তাকে হত্যা করা হলো। জাবেদ খান প্রমাণ করে গেলেন, রাজত্ব করতে রাজরক্ত লাগে না, লাগে কলিজা আর ধূর্ত বুদ্ধি। এরা লিঙ্গ হারিয়েছিলেন ঠিকই, কিন্তু বিনিময়ে তারা রাজাদের হাতের পুতুল বানিয়ে নিজেরা হয়ে উঠেছিলেন বাজিগর। মানুষ কেন ঘরবাড়ি বানায়? থাকার জন্য? না, মানুষ ইমারত বানায় মনে রাখার জন্য। খোঁজারা জানত তাদের কোনো সন্তান হবে না, তাদের বংশপ্রদীপ জ্বালানোর কেউ নেই, তাদের মৃত্যুর সাথে সাথে তাদের নামও মুছে যাবে। এই অস্তিত্বহীনতার ভয় তাদের তাড়িয়ে বেড়াত। তাই তারা বেছে নিয়েছিল পাথর আর চুনসুরকিকে। তারা বলতো, আমার কোনো সন্তান নেই, তাই এই ইমারতগুলোই আমার সন্তান। আগ্রার ফিরোজ খানের সমাধির দিকে তাকালে আপনি সেই কান্না শুনতে পাবেন। লাল পাথরের সেই অপূর্ব কারুকাজ যেন তার নীরব আর্তনাদ। কিংবা অযোধ্যায় আলমাস আলী খান, যিনি মিয়াগঞ্জ নামে পুরো একটা শহরই নিয়ে ফেলেছিলেন। তারা চেয়েছিলেন অন্তত এই পাথরের দেয়ালগুলো যুগ যুগ ধরে চিৎকার করে বলুক, আমরা ছিলাম, আমরাও এই দুনিয়ার অংশ ছিলাম। কিন্তু ইতিহাসের চাকা বড় নির্মম। মুঘল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে খোঁজাদের ভাগ্যাকাশেও নেমে এলো ঘোর অমানিসা। 1857 সালে ব্রিটিশরা যখন ভারতের শাসনভার নিল, তাদের ভিক্টোরিয়ান চোখে খোঁজারা বা হিজড়ারা ছিল প্রকৃতি বিরুদ্ধ এবং অসভ্য। 1871 সালে ব্রিটিশ সরকার পাশ করল এক কুখ্যাত আইন, ক্রিমিনাল ট্রাইব অ্যাক্ট। এক কলমের খোঁজায় যারা একসময় মুঘল দরবারের নীতি নির্ধারক ছিলেন, তাদের রাতারাতি ঘোষণা করা হলো জন্মগত অপরাধী। তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হলো, নাচ গান নিষিদ্ধ করা হলো, আর সামাজিকভাবে করা হলো একঘরে। যে হাত একসময় যুদ্ধের ফরমান লিখত, সেই হাত বাধ্য হলো মানুষের কাছে হাত পাততে। যে কণ্ঠস্বর একসময় সম্রাটের কানে পরামর্শ দিত, সেই কণ্ঠস্বর এখন ট্রাফিক সিগন্যালে বা দোকানের সামনে তালি বাজিয়ে 10 টাকা ভিক্ষা চায়। আজ যখন আপনি রাস্তায় কোনো হিজড়াকে দেখেন, তখন হয়তো ভয় পান বা বিরক্ত হন, কিন্তু একবার ভাবুন ইতিহাসের কি অদ্ভুত পরিহাস। আজকের এই ভিখারিটির পূর্বসূরিরাই হয়তো কয়েকশো বছর আগে দিল্লি বা ইস্তাম্বুল শাসন করেছেন। সমাজ তাদের পুরুষত্ব কেড়ে নিয়েছিল, পরিবার তাদের বিক্রি করে দিয়েছিল, আর আইন তাদের অপরাধী বানিয়েছিল। তবু তারা হার মানেননি। মালিক কাফুর থেকে জাবেদ খান, তারা প্রমাণ করে গেছেন যে ক্ষমতা শরীরের কোনো অঙ্গে থাকে না, ক্ষমতা থাকে মগজে আর কলিজায়। তারা লিঙ্গ হারিয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষাকে কেউ কেটে ফেলতে পারেনি। বন্ধুরা, ইতিহাস কি এদের প্রতি সুবিচার করেছে, নাকি আমরাই তাদের ভুলে গিয়ে অন্যায় করেছি? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও রোমহর্ষক ইতিহাসের গভীরে ডুব দিতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।